এখন অলমোস্ট বাজে 8টা। আমরা দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু শুয়েছিলাম। শোয়া টোয়ার থেকে উঠে এখন বেরোলাম, রুডির সাথে যাচ্ছি একটু বাইরে। রুডির আবার আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, ও একবারই রেডি হয়ে বেরোচ্ছে। আর ও তো নর্মাল ড্রেস পরেই বেরো, এটা তো জানোই। তো আমরা আগে যাবো একটু ঘুরতে, ঘুরে টুরে এসে দেন তারপরে ও বিয়েবাড়ি যাবে, আমাকে বাড়িতে ড্রপ করে যাবে। কিন্তু এখন কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি। বেরোই, তারপরে দেখা যাবে যে কোথায় যাব না যাব, কারণ আমরা তো বেরিয়ে ডিসাইড করি। আর এই যে মহারাজ গাড়ির সমস্ত কাজকর্ম করছে, কারণ আজকে দুপুরে এসে তারপর গাড়িতে চার্জ দিতে হয়েছিল, কারণ আমরা জানতামই আমরা বিকেলে বেরোবো, তাই জন্য। ও এই যে এটা নাকি ওর বিয়েবাড়ির ড্রেস। আবার বিয়েবাড়িতে এইটা পরে আমাকে জিজ্ঞেস করছে হোয়াইট পরে কেউ বিয়েবাড়ি যায়? লজ্জা করছিল না তখন বলছিলিস? যাই হোক, সব কিছু রেডি করি, আমরা বেরোই। তারপরে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো জানতেই পারবে। এই পড়লাম জ্যামে, একে তো দেরি করে বেরিয়েছি, তার উপর রাস্তার এই কন্ডিশন। তবে চলতে তো শুরু করেছি, কোথায় যাব সেটাই জানি না এখনো। ওই যে বলি, আমাদের দুজনের পায়েতে চাকা লাগানো আছে। আমরা ঘরে থাকতে চাইলেও আমাদের মন আর সময় আমাদের কোনো মতেই ঘরে থাকতে দিতে চায় না। যতই ঘড়ির টাইম এগোয় আমাদের সময় ধাক্কা দিয়ে বলে, আর কতক্ষণ ঘরে থাকবি রে, এবার তো বেরো, তোরা কি করবে বলো। অগত্যা শুনতেই হয় ওর কথা। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু হাওড়া ব্রিজে পৌঁছে কিছুটা দেখানো হয়ে গেল। আমাদের সবার প্রিয় ব্যস্ততম জায়গা। এর ব্যাপারে জানে না এমন লোক হয়তো নেই। পৃথিবীর আনাচে কানাচে সবার কাছেই এই ঐতিহাসিক ঐতিহ্য হয়তো জানা আছে। তবে আমরা দুজনে কিন্তু একসাথে প্রথমবার এখানে। তোমাদের মনে হবে এই কেমন কথা, এত জায়গাতে ঘোরাঘুরি করি আর এইটা তো নর্মাল। বাট হ্যাঁ, আমরা নিজেরা গাড়ি নিয়ে এখানে প্রথমবারই। আমরা তো ঘুরতে যাই জানোই, সেই সুবাদে আমাদের এখানে আসা হয়েছে প্রচুরবার ঠিকই, তবে এভাবে কিন্তু না। আর জানো তো, কলকাতার আশেপাশে প্রচুর মানুষ এখনো আছে যারা হয়তো কখনোই হাওড়া ব্রিজকে দেখেইনি। কোনো নাটবল্টু ছাড়াই শক্তপোক্তভাবে দাঁড়িয়ে প্রতিদিন যে কত মানুষকে সাহায্য করে চলেছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। কত মানুষের প্রতিদিনের কর্মস্থল, কত মানুষের পরিবার পরিজনদের কাছে পৌঁছাবার মাধ্যম এটা। এই একটা ধারে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে, কিন্তু অত্যন্ত ব্যস্ততম জায়গা, সেটা তো তোমরা জানোই। বেশিক্ষণ দাঁড়ালে পুলিশ মামা এসে ফাইন করে দিয়ে চলে যাবে। দাঁড়াও, তোমাদের নিচের গঙ্গাটাকে একবার দেখিয়ে দিই। ভয়ও লাগছে, রেলিং এর বাইরে বের করে যদি পড়ে যায় ক্যামেরাটা, ব্যাস সব শেষ। এখানেই হাত পা ছড়িয়ে আমাকে কাঁদতে বসতে হবে। তাই রেলিং এর এপার থেকেই যতটা তোমাদের দেখাতে পারি সেটাই সৌভাগ্য আমার। জানো তো, শুনেছি এই ব্রিজের নিচে নাকি গঙ্গার একটা ঘাট আছে, মল্লিক ঘাট নামে পরিচিত। ইউটিউব ইনস্টাগ্রাম সার্চ করলে ভুড়ি ভুড়ি রিলস তো দেখতেই পাবে। এত সুন্দর নাকি জায়গাটা, তবে আমার যাওয়ার সুযোগ কখনোই হয়নি। প্রি ওয়েডিং শুট নাকি খুব ভালো লাগে সেখান থেকে। ফুলের মার্কেটও নাকি আছে, তবে কাজের সুবাদে যদি কখনো যাওয়া হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানো তো, বিগত 2 বছর আগে এই কলকাতা শহরকে আমার খুব একটা ভালো করে চেনা হয়নি। এত অলিগলি ঘোরা তো দূরেরই কথা। বাবা যেহেতু বিজনেসম্যান, তাই দূরে কোথাও ঘুরতে গেলেও কলকাতাটা খুব একটা দেখার সুযোগ আমার হয়নি। আর স্কুল কলেজ যেহেতু কাছাকাছিই ছিল, তাই কর্মসূত্রে কলকাতায় থেকে কিছুটা চিনলেও কলকাতার অলিগলি ঘোরার বা জানাটা পরিপূর্ণ হয়েছে আমার বেটার হাফ রুডির হাত ধরে। এই ছেলেটার কিসের যে এত ইচ্ছা আমাকে সবটা চেনানো সেটা আমি জানি না, তবে ঘুরতে কার না ভালো লাগে, আর জানতেই বা কার ভালো না লাগে বলো তো। আমাকে কিন্তু একা কোথাও ছাড়তে চায় না মোটেই, কিন্তু চেনানোর লিপসাটা যেন আমার থেকে ওর অনেক গুণ বেশি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আর কিছু কথা শেয়ার করতে করতে হাওড়া ব্রিজ থেকে বেরিয়েও গেলাম। আমরা কি নামতে পারি? আমি নামতে পারবি আইবে, ঠিক আছে, দরকার নেই, চলো। এখন আমরা তো বলেইছিলাম বেরিয়েছি, কিন্তু বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই যে আমি বলি সব সময় যে আমার একটা ব্যাপার আছে। চলো চলো এগো। না দাঁড়াবো না, চলো। আমার একটা ব্যাপার আছে যে দেখিয়ে দিয়েছি, চলো এগোই। নামবো? নেমে কি হবে? ওই যে ওখানে স্টেশন দেখা দেখিয়ে দিয়েছি। আমি তো বাইকে করে এরকম করে স্টেশনে কখনো আসিনি। বাইকে করে স্টেশনে আজকে ফার্স্ট টাইম আসলাম। আর আমি বলেইছিলাম যে আমাদের হঠাৎ করে উঠলো বাড়িতে, মানে কোথাও একটা যাই এরকম ব্যাপার হয়। তো আজকে আমাদের ক্রেভিং উঠেছে যে সকালবেলা এসে তো ঘুরেই গেছিলাম, তারপরে আরেকটা ক্রেভিং উঠেছে যে না, সকালে আমরা ঠিকঠাকভাবে হাওড়া ব্রিজটা ঘুরতে পারিনি।
হচ্ছিল, তাই মাঝখানে সিনারিওটা পুরো অন্যরকম হয়ে গেল। তো তার জন্য বাড়ি চলে যেতে হয়েছিল। এখন আমাদের মনে হলো যে না, যেই জায়গাটাতে আমরা মিস করে গেছি সেই জায়গাটাতে আমরা সেকেন্ড টাইম আবার আসবো। এটা যদিও আমার পাগলামো, ওই সময়টা যদি আমি ওই নিজের মাথাটা একটু ঠিক করতে পারতাম তাহলে হয়তো অন্য কিছুই তখনই ঘটে যেত, সেকেন্ড টাইম আবার আসতে হতো না। আবার এটা মনে হচ্ছে তখন যদি আমার মাথাটা খারাপ সত্যি সত্যি নাই থাকতো, মানে ঠিক না হয়ে ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে এখন এই রাত্রেবেলা হাওড়া ব্রিজের রুটির সাথে ফার্স্ট টাইম সেখানে আসাটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখানে ভিডিও করাটা এত ডিফিকাল্ট ব্যাপার, কারণ হাজার হাজার গাড়ি, হাজার হাজার লোকের যাওয়া আসা, প্রত্যেকদিন ট্রেনের আওয়াজ কন্টিনিউ, সব থেকে বেশি ট্রেনের থেকেও বাসের আওয়াজ কন্টিনিউ, শব্দ, ভিডিও করা খুব ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কোথায় রুটি, এরপরেও জানি না কোথায় যাচ্ছি। এটা কোনো একটা রাস্তায় ঢুকেছি, এবার কোথায় গিয়ে পৌঁছাবো ভগবানই জানে। চলো যেতে থাকি। এই দেখো রাস্তা থেকে যেতে যেতে হঠাৎ করে এটা রুডির চোখে পড়েছে। আমার চোখে কিন্তু এইসব আবার পড়ে না খুব একটা। এটা হলো আভনি রিভার সাইড মল। আমরা এত মলে মোটামুটি ঘুরে নিয়েছি, এটার সম্বন্ধে আমার জানা ছিল না, সেটা এবার প্রথমই জানলাম। তবে আজকে সময়ের অভাবে কিন্তু এখানে যাওয়া হবে না। বাড়ির পথে তো রওনা দিয়েই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়ি ঘুরিয়েই বললো চলো তোমাকে আমি আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এটা কিন্তু পুরো আমার চয়েস আর পুরো সারপ্রাইজিং ব্যাপার। আমি বললাম চলো আজকে চলে যাই, আমাদের অনেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা এসেও গেছি। বলছে না, আসলাম যখন এটাও দেখিয়ে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি রাত্রেবেলা গাড়ি নিয়ে দুজনে মিলে একসাথে বেরোতে তো ভালোই লাগে, কিন্তু যাই হোক বললাম আর ঘুরতে হবে না, চলো বাড়িতে পৌঁছেই যাই। কিন্তু ও যে ওই ঠিক করে ফেলেছে আমাকে নিয়ে যাবেই যাবে। একবার যখন মুখ থেকে বেরিয়ে গেছে তখন সেটাকে ঘোরানোর ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই। প্রথম জানো তো, ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালাতে ও খুব ভয় পেত। আমরা ব্রিজটাকে অ্যাভয়েড করেই চলাফেরা করতাম, কিন্তু এখনো সবকিছুতেই বলতে পারো ভগবানের ইচ্ছায় পাকাপোক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রথম থেকেই না আমরা দুজনে একটু দূরে দূরে গিয়ে ওর ওই যে ভয় ব্যাপারটা প্রথম থেকেই কেটে গেছে। এখন তো আমার থেকে বেশি ভালো ও গাড়ি চালাতে পারে। কথা বলতে বলতে কোথায় পৌঁছালাম বুঝতে পারছো? হ্যাঁ, দ্বিতীয় হুগলি সেতুর কাছে পৌঁছে গেছি। সত্যি বলতে এটা আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আসা। এর আগে আমি কোনো দিন এখানে আসিনি। এত বড় বড় লোহার খাম্বা দিয়ে পুরো ব্রিজটাকে আটকে রেখে দিয়েছে। কত মানুষের বলো তো যাতায়াতের মাধ্যম এটা। অন্ধকারে হয়তো তোমাদের খুব একটা ভালো করে বোঝাতে পারছি না, তবে এইটার যে কি সুন্দর অনুভূতি আমার হচ্ছে সেটা কি আর বলে বোঝাবো। জানো তো, দুজনের এই কাটানো মুহূর্তগুলো এক একটা সময় যে আমি সুন্দরভাবে ফ্রেম বন্দি করে রেখে দিতে পারছি, এটাই আমার একটা পরম সৌভাগ্য বলতে পারো। এই দেখো যাওয়ার পথে আরেকটা মিরাকেল ঘটলো। এই যে ভিক্টোরিয়াটাকেও দেখে নিলাম সুন্দর সামনে থেকে, আর তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। তবে রাস্তাটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে, আর রাতের ভিক্টোরিয়াকে দেখতে তো অবভিয়াসলি অনেক বেশি সুন্দর লাগে। তোমরাই বলো না, এই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কি আমি কখনো এমনি দেখতে পারতাম ফটো হিসাবে রেখে দিলে, যদি না ইউটিউব আর তোমাদের ভালোবাসা না থাকতো? এই ছোট ছোট কাটানো সময়, কাটানো মুহূর্তগুলো হয়তো পরে আমরা চাইলেও কখনো আর ফেরত পেতে পারবো না। তাই যখন এই মুহূর্তগুলোর কথা মনে পড়বে, ওই একটুখানি দেখে নেবো ইউটিউবের পাতা খুলে। কত অলিগলি দিয়ে যে আমরা দুজনে যাতায়াত করি, আমার তো কখনো কখনো মনেই থাকে না। রাস্তায় বেরোলেই ও এটা ওটা সেটা আমাকে বলতেই থাকে আর চেনাতেই থাকে। আমি ওকে এটা বলি, আরে আমি কম্পিউটার না, কি করে এত কিছু একবারে মনে রাখবো? আমার চক্করে পড়ে, মানে আমি এখানে আসলে না ঠিক টাইমে কোনো বিয়ে বাড়ি বা কোনো কিছু থাকলে না ঠিক টাইমে সেখানে অ্যাটেন্ড করতে পারে, না আমার জন্য সেখানে বেশিক্ষণ থাকতে পারে, না সেটা এনজয় করতে পারে। মানে একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভিক্টোরিয়ার এই সাইডটাকে ঠান্ডা গো, একদম জাস্ট জমে যাওয়ার মতো ঠান্ডা। আর রুডির বাড়িটা যেইখানটা, সেইখানটা আমার মনে হয় ওয়েদার থেকে জ্যামার বসিয়ে দিয়েছে। যে ওই সাইডটা ঢুকবো মানে আমার পাগলের মতন গরম, পাগলের মতন। আর এই দিকটা ঠান্ডা, জাস্ট কেঁপে যাচ্ছে রে কতক্ষণ ঠান্ডা। এই এখন আমরা স্প্ল্যানেড দিয়ে বেরোলাম, বেরিয়ে গেছি। অলরেডি 9:30 বাজে, ওর 9টার সময় বিয়ে বাড়ি যাওয়ার কথা। আর কি বলবো বলো, এখন যাবে বাড়ি, আমাকে নামাবে, তারপর বিয়ে বাড়ি যাবে।
আমরা এই ডায়মন্ড প্লাজার সামনে আসলাম, এখন বাড়ি যাব বলে সরোজে দাঁড়ালাম। রুডির ফ্রেন্ডের কিছু নেওয়ার ছিল, বিয়ে বাড়ি যাবে তাই জন্য। আর একটু জল কিনলাম, কারণ সারা রাস্তায় জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। বাড়ির সামনে এসে জল কিনলাম, অদ্ভুত। এখনই বাড়ি পৌঁছে যাব, তাও এখান থেকেও জল কিনতে হবে। যাই হোক, আর অনেকক্ষণ থেকে রুটি কী খাবো বলছিল, তো ফুচকা নিয়ে নিলাম। 100 টাকার ফুচকা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য, কারণ আমরা আমিনিয়ায় চিকেন ক্রিস্পি জিজ্ঞাসা করছিলাম, কারণ কাবাব আজকে আর ইচ্ছা করছে না খেতে। ওরা বললো ক্রিস্পি চিকেন এখানে অ্যাভেলেবেল নেই, হয় না। তো রুডির অলরেডি লেট হয়েই গেছে, 11:15 প্রায় বাসতে যায়। তো এখান থেকে ফুচকা নিয়ে ও আমাকে ড্রপ করবে বাড়িতে, তারপর ও যাবে ভাবো। ততক্ষণে বিয়ে বাড়ি শেষ হয়ে যাবে। তুমি খেয়ে আসবে তো রুডি? জল নিবি? হ্যাঁ, জল নিবি। এই যে আমাদের ফুচকা 100 রুপিস। আমাদের বাড়িতে 100 টাকার ফুচকা নিলে কত মনে হয়, আর এখানে 100 টাকার ফুচকা এইটুখানি। কারণ 20 টাকায় এখানে 6টা ফুচকা দেয়, আর আমাদের ওখানে 10 টাকায় 6টা ফুচকা দেয়। মানে কতটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। যাই হোক, চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে জমিটো ফুচকা খাওয়া হবে, তারপর রুটি আসলে খাওয়া দাওয়া খাবো। চলো ঘোরাঘুরি শেষ করে এবার পৌঁছালাম বাড়িতে। যে ফুচকা নিয়ে এসেছি সবার জন্য, এবার সেটা জমিয়ে খাবো বাড়িতেই, নিজেই ফুচকাওয়ালা হয়ে। তবে এই ফুচকা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। আমার নয়, আমাদের দুজনের পাগলামোগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যেন আমরা এইভাবেই হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আমার মতন কারা এরকম পাগল ফুচকা লাভার আছো যে ফুচকা থাকলে নিজেদের আর কন্ট্রোল করতে পারো না, প্লিজ কমেন্টে জানিও। তবে আজকের মতন বিদায়, টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাবাই। আবার কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ফুচকাটা জব্বর মেখেছে, এবার বাকিগুলো শেষ করি, টাটা।